আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসটি যে যেখান থেকে আপনারা দেখছেন সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা বরাবরের মতো যে ক্লাসগুলো শুরু করছিলাম, ধারাবাহিক ক্লাস আন্তর্জাতিক বিষয়াবলী, আজকে তার 3 নাম্বার ক্লাস। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, এবং আমার কথা স্পষ্ট শুনতে পান কিনা একটু কষ্ট করে জানাবেন। যদি আমার কথা শুনতে পান তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে লিখেন যে সাউন্ড ক্লিয়ার। সবাই লিখবেন সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন একটু লিখেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনি স্পষ্ট শুনতে পান কিনা। ওয়ালাইকুম আসসালাম শান্তা, আনিকা, জয়তী, আরো অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। সবার নাম পড়বো। ইল নিনো বিকাশ চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস যুক্ত হয়েছেন। ফাহাদ শাহরিয়ার, কেমন আছো তুমি? আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ, সাউন্ড ক্লিয়ার। আশা করছি আজকে নেট বিঘ্ন ঘটাবে না। আমরা আজকের এই ক্লাসটি একটু শেয়ার করে দিব টাইম লাইনে, নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিব, নিজেদের ক্লাসটা একটু শেয়ার করে দিব, নিজেদের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিব। শেয়ার হয়ে গেলে একটু ডান লিখবো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেই। আমরা ফ্রেন্ডদেরকে একটু সাউন্ড ক্লিয়ার, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেই। আমাদের যে ফ্রেন্ড বন্ধু আছে তাদেরকে একটু মেনশন করে দেই। ওকে, থ্যাংক ইউ। আমরা গতদিন আলোচনা করছিলাম আন্তর্জাতিক বিষয়াবলীর এশিয়া মহাদেশ নিয়ে। আমরা এশিয়া মহাদেশের উপরে 2টি ক্লাস নিয়েছি। আমাকে একটু বলবেন যে 2টা ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা। আমরা এশিয়া মহাদেশের উপরে 2টি ক্লাস নিয়েছিলাম, এই 2টা ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু বলেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। শেয়ার ডান, থ্যাংক ইউ। শেয়ার ডান হলে থ্যাংক ইউ। একটু লিখেন যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা গত 2টা ক্লাসের। যদি গত 2টা ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকেন তাহলে লিখেন কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আলহামদুলিল্লাহ কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা ওকে, আমরা একটু চলে আসি। খেয়াল করেন, খেয়াল করবেন, আমরা গতদিন দক্ষিণ এশিয়া অঞ্চল নিয়ে আলোচনা করছিলাম। দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়া অঞ্চলের যে 8টি দেশ আছে সেই 8টি দেশের মনে রাখার টেকনিক হচ্ছে বিএনপি ইজ এমবিএ, বিএনপি ইজ এমবিএ। এটা আমরা আলোচনা করছিলাম। বিএনপি ইজ এমবিএ। এই বি থেকে বলেছিলাম বাংলাদেশ, এন থেকে বলেছিলাম নেপাল, নেপাল, পি থেকে বলেছিলাম পাকিস্তান, পাকিস্তান, এ থেকে বলেছিলাম ইন্ডিয়া, ইন্ডিয়া বলেছিলাম। আমরা এই কয়টা দেশ নিয়ে আলোচনা করেছিলাম। বাকি যে দেশগুলো আছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, বাকি দেশগুলো নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করেন, এই এস থেকে শ্রীলঙ্কা, এস থেকে যে দেশটা আছে তার নাম হলো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। দেখেন এই শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী, এই শ্রীলঙ্কার রাজধানী হলো শ্রী শ্রী জয়া শ্রী জয়া বর্ধেনে পুরাকোট্টে, শ্রী জয়া বর্ধেনে পুরাকোট্টে, শ্রী জয়া বর্ধেনে পুরাকোট্টে, শ্রী জয়া বর্ধেনে পুরাকোট্টে হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী। এই শ্রীলঙ্কার মুদ্রা হচ্ছে রুপি, শ্রীলঙ্কার মুদ্রা এরা ব্যবহার করছে রুপি। এই যে শ্রীলঙ্কা যে দেশটা আছে এটা দক্ষিণ এশিয়ার
দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম কি? শ্রীলঙ্কা। এই যে শ্রীলঙ্কা দেশটা আছে, এই দেশটার অর্থনীতি পর্যটন নির্ভর, অনেকটাই পর্যটন নির্ভর। মালদ্বীপের মতো এই দেশটার অর্থনীতি অনেকটা পর্যটন নির্ভর, পর্যটন শিল্পের উপর অনেকটা তাদের অর্থনীতি নির্ভর করে। তাহলে শ্রীলঙ্কা শ্রী জয়বর্ধনে পরে করতে মধ্য এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র। খেয়াল করেন, অর্থনীতির অনেকটা পর্যটন নির্ভর এই দেশটার। এই যে দেশ শ্রীলঙ্কা, যে দেশটা আছে, এই শ্রীলঙ্কার যিনি প্রধানমন্ত্রী হন, এই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, যেটা সরকারি বাসভবন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন আছে, সেই সরকারি বাসভবনের নাম হলো টেম্পল ট্রি। টেম্পল ট্রি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হচ্ছে টেম্পল ট্রি। টেম্পল ট্রি। আচ্ছা, টেম্পল ট্রি, টেম্পল মানে কি? মন্দিরের মতো, যেটাকে বোঝায়। ভাইয়া, নেপালের অর্থনীতি কেউ পর্যটন নির্ভর? নেপালের অর্থনীতিটা, হ্যাঁ, নেপাল মানুষ ঘুরতে যায়, এটার অর্থনীতিতে মানে পর্যটন শিল্পের উপর অনেকটা প্রভাব আছে। অর্থনীতিতে তাদের পর্যটন শিল্পটা প্রভাব রাখে। যেমন বাংলাদেশের কক্সবাজার, বিভিন্ন জায়গায় অর্থনীতি নির্ভর অঞ্চল না? সো এই আমাদের জিডিপিতে তো এই পর্যটন শিল্পটা একটু অবদান রাখে। একইভাবে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশগুলোর অর্থনীতিতে তাদের দেশের পর্যটন শিল্পটা অনেকাংশ অবদান রাখে। জয়তী। ওকে, শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কা যে দেশটা আছে, এই শ্রীলঙ্কাতে কিন্তু একটা পর্বত আছে, তার নাম হলো অ্যাডামস পর্বত। অ্যাডামস পর্বত বা অ্যাডামস পিক। এটা কেন বললাম? কারণ হলো এই অ্যাডামস পর্বতটাতে আমাদের হযরত আদম আলাইহিস সালামের কি পাওয়া যায়? পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ পাওয়া যায় কোথায়? এই অ্যাডামস পিকে। বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পা রাখেন এই শ্রীলঙ্কার অ্যাডামস পর্বতে। কোথায়? অ্যাডামস পর্বতে। শ্রীলঙ্কার অ্যাডামস পর্বতে তিনি সর্বপ্রথম পা রেখেছিলেন। শ্রীলঙ্কা। তাহলে শ্রীলঙ্কার দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র, অর্থনীতি পর্যটন নির্ভর এটা দেশ, প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে টেম্পল ট্রি। টেম্পল ট্রি। খেয়াল করেন, এই যে শ্রীলঙ্কাতে একটা দ্বীপ আছে, যেমন শ্রীলঙ্কার একটা দ্বীপের নাম হলো জাফনা দ্বীপ। খেয়াল করেন, এখান থেকে প্যাচ লেগে যায় যে এই জাভা দ্বীপ আছে ইন্দোনেশিয়াতে, আর এই জাভা আর এই জাফনার মধ্যে প্যাচ লেগে যাবে। জাফনা আছে শ্রীলঙ্কাতে। জাফনা দ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কাতে আরেকটা কৌশলগত জায়গা আছে, পথ, সীমান্ত পথ, তার নাম হচ্ছে এলিফ্যান্ট পাস। ELEPHANT। এলিফ্যান্ট পাস নামক যে কৌশলগত জায়গা, এলিফ্যান্ট পাস নামক যে কৌশলগত স্থান, এই কৌশলগত স্থান আছে কোথায়? শ্রীলঙ্কাতে। তাহলে এলিফ্যান্ট পাস, জাফনা দ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কাতে। একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। অ্যাডামস পিক কোথায় আছে? শ্রীলঙ্কাতে। অ্যাডামস পর্বত কোথায় আছে? শ্রীলঙ্কাতে। এই যে শ্রীলঙ্কা যে দেশটা আছে, এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রীমাবো বন্দর নায়েক, একজন মহিলা। প্রথম নারী প্রধানমন্ত্রী, এই শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রথম যে নারী প্রধানমন্ত্রী, তার নাম হলো শ্রীমাবো বন্দর নায়েক। শ্রীমাবো বন্দর নায়েক। শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হলো শ্রীমাবো বন্দর নায়েক। খেয়াল করেন, শ্রীলঙ্কার একটা গোষ্ঠী আছে, একটা বাহিনী আছে, যার নাম হচ্ছে LTTE। শ্রীলঙ্কার একটা গোষ্ঠী আছে LTTE। এই LTTE মানে হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলং।
লিবারেশন, LIBERATION, লিবারেশন টাইগার্স, লিবারেশন টাইগার্স অফ তামিল, তামিল TAMIL, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম, ইলম ELAM, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা গোষ্ঠী, হ্যাঁ, সামরিক গোষ্ঠী যেটাকে বলা হয়, ওই দেশের একটা বাহিনী, LTTE, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। খেয়াল করেন, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা গোষ্ঠীর নাম, একটা বাহিনীর নাম, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। দেখেন, যদি আপনি বলেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে কোন দেশটাতে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, তো এই বৃষ্টিপাত সবচেয়ে বেশি কিন্তু হয় এই শ্রীলঙ্কাতে, সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় এই শ্রীলঙ্কাতে, সবচেয়ে বেশি পরিমাণ শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত হয়, সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ার মধ্যে। ওকে, বৃষ্টিপাত হয় মানে অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবং এই শ্রীলঙ্কা কিন্তু আত্মহত্যার প্রবণতার শীর্ষ দেশ, আত্মহত্যায়, আত্মহত্যা প্রবণতায়, প্রবণতায়, এই আত্মহত্যার প্রবণতায় শীর্ষ দেশ, শীর্ষ দেশ কিন্তু সার্কভুক্ত যে যতগুলো 8টা দেশ আছে, এই 8টা দেশের মধ্যে এই শ্রীলঙ্কার মানুষরা সবচেয়ে বেশি পরিমাণ আত্মহত্যা করে এবং আত্মহত্যার প্রবণতায় শীর্ষ দেশ, আত্মহত্যার প্রবণতার দিক থেকেও শীর্ষ দেশ, হ্যাঁ, এই শ্রীলঙ্কার এই জায়গাটা, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ওকে, আত্মহত্যার প্রবণতার শীর্ষ দেশের নাম হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ওকে, তাহলে দেখেন লক্কাদ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কায় না? লক্কাদ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কায়। লক্কাদ্বীপ লিখে রাখতে পারেন যে লক্কাদ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কায়। লক্কাদ্বীপ শ্রীলঙ্কায়, লক্কাদ্বীপ শ্রীলঙ্কা। তাহলে জাফনা দ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কা। লক্কাদ্বীপ, জাফনা দ্বীপ এগুলো কোথায় আছে? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা লিখে রাখতে পারেন, শ্রীলঙ্কা। লক্কাদ্বীপ, জাফনা দ্বীপ শ্রীলঙ্কা। ওকে, তাহলে শ্রীলঙ্কা নিয়ে আমি আবার একটু আলোচনা করি, একটু মন দিয়ে প্রথম থেকে শোনেন। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার একটা বাহিনীর নাম হচ্ছে LTTE, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। জাফনা দ্বীপ, লক্কাদ্বীপ এগুলো কোথায় আছে? শ্রীলঙ্কায় আছে। শ্রীলঙ্কায় একটা পর্বত আছে নাম হলো অ্যাডামস পিক, অ্যাডামস পর্বত। এই অ্যাডামস পর্বতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম পা রেখেছিলেন। এবং আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, ওই যে সীতাকে উদ্ধার করার জন্য যে রাবণ গিয়েছিল, পানির উপরে যে রাস্তা করেছিল, হ্যাঁ, হনুমানকে নিয়ে, সেটাও কিন্তু এই শ্রীলঙ্কাতে আছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, দেখেছেন কি? তাহলে লক্কাদ্বীপ, জাফনা দ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কায় আছে। আচ্ছা, তাহলে এই শ্রীলঙ্কা পর্যটন নির্ভর, এদের অর্থনীতিতে অনেকটা পর্যটন শিল্প দেশ এটা শ্রীলঙ্কা। ওকে, আমাকে একটু বলেন শ্রীলঙ্কা নোট ডান কিনা? শ্রীলঙ্কা নোট ডান কিনা? শ্রীলঙ্কা নোট ডান কিনা? শ্রীলঙ্কা নোট ডান কিনা? ওয়াটারলক কান্ট্রি কিন্তু এই শ্রীলঙ্কা, কিন্তু একটা ওয়াটারলক কান্ট্রি। লিখে রাখতে পারেন যে দক্ষিণ এশিয়ার একটা ওয়াটারলক কান্ট্রি। দক্ষিণ এশিয়ার মধ্যে ওয়াটারলক কান্ট্রি মানে জল বেষ্টিত দেশ, ওয়াটারলক কান্ট্রি। দক্ষিণ এশিয়ার মধ্যে ওয়াটারলক কান্ট্রি আছে দুইটা, একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। ওয়াটারলক কান্ট্রি দুইটা আছে দক্ষিণ এশিয়ার মধ্যে, জল বেষ্টিত দেশ। একটা হলো মালদ্বীপ আর একটা হলো এই আমাদের শ্রীলঙ্কা। পরীক্ষায় আসে নিচের কোনটি ওয়াটারলক কান্ট্রি? নিচের কোনটি ওয়াটারলক কান্ট্রি? শ্রীলঙ্কা। নিচের কোনটি ওয়াটারলক কান্ট্রি? শ্রীলঙ্কা বা মালদ্বীপ? ওকে, সবাই একটু বলেন। রাম উদ্ধার করেছিল, হ্যাঁ, দীপায়ন মজুমদার। ওকে, ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? যতটুকু বললাম তার কনসেপ্ট ক্লিয়ার কিনা? নোট ডান, কনসেপ্ট ক্লিয়ার হলে একটু লিখবেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমার ক্লাসে এত বেশি কমেন্ট দরকার নেই। আমি যখন বলবো যে ভাই কমেন্ট মানে নোট ডান কিনা, তখন তুমি একটু লিখবা নোট ডান, কনসেপ্ট ক্লিয়ার। NDC লিখলেই হবে। NDC, NDC মানে হচ্ছে নটরডেম কলেজ না, এই NDC মানে কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, নোট ডান ক্লিয়ার। একটু আমরা সবাই একটু শেয়ার করে দেই ক্লাসটা, হ্যাঁ, শেয়ারে অনেক কিছু হয় না, শেয়ারে লাভ এন্ড শেয়ার।
শেয়ার করে দেই। ওকে, নোট ডাউন কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখো, বিএনপি ইজ এমবিএ, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা পড়লাম। এমবিএ, এমবিএ, এমবিএ। আমার ক্লাসে আপনার অনেক বেশি পরিমাণ কমেন্ট করতে হবে না, যারা আমার ক্লাসে আছেন, কোনো দরকার নাই। আমি যখন লিখবো তখন নোট করবেন, আর আমি যখন বলবো যে ভাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা, তখন জাস্ট একটু টাইপ করে লিখবেন যে হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, এই আসেন এমবিএ। এই এমবিএ নিয়ে বলছিলাম, এই এম থেকে বলছিলাম মালদ্বীপ, এই এম থেকে বলছিলাম মালদ্বীপ। মালদ্বীপ একটু আগে বলছিলাম এই মালদ্বীপ হচ্ছে ওয়াটার লক কান্ট্রি বা জল বেষ্টিত দেশ। ওয়াটার লক কান্ট্রি, হ্যাঁ, জল বেষ্টিত দেশ। মালদ্বীপ দেখছেন আপনারা? ইউটিউবে গিয়ে মালদ্বীপ দেখেন, হ্যাঁ, মালদ্বীপ জল পুরো সব দিকেই তার পানি, তাই না? কিন্তু মানুষ অনেক বেশি পরিমাণ ঘুরতে যায় এই মালদ্বীপে। এই মালদ্বীপটার দেশটার রাজধানী হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, মালে। এই মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুপি। মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুপি। মালদ্বীপ মানে রুপি বা রুপিয়া যেটাই বলে। তো এই মালদ্বীপের অর্থনীতিটা, এদের অর্থনীতিটা পর্যটন নির্ভর, পুরোপুরি পর্যটন নির্ভর। পর্যটন নির্ভর অর্থনীতি হচ্ছে এই মালদ্বীপে। আপনারা মালদ্বীপে ঘুরতে বন্ধ করে দেন, বিয়ে হওয়ার পরেই দেখবেন মানুষ মালদ্বীপে ঘুরতে যায়, হানিমুন করতে যায়, তাই না? মালদ্বীপে মানুষ ঘুরতে যাওয়া বন্ধ করে দিলে মালদ্বীপ কিন্তু অর্থনীতিতে অনেক মানে হয়ে যাবে, অর্থনীতি স্থবির হয়ে যাবে। তো দেখেন মালদ্বীপ, এই মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি। দিবেহি, মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি। আপনারা কি জানেন ভুটানের ভাষা হচ্ছে দোজংখা? ভুটানের ভাষা কিন্তু দোজংখা, আর মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি। তো এই মালদ্বীপ, এই মালদ্বীপ খেয়াল করেন, চমৎকার দেশ, মানুষ কিন্তু ঘুরতে যায় মালদ্বীপ অনেকে, তাই না? মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি। তো এই মালদ্বীপ, এরা তাদের মন্ত্রিসভার বৈঠক করেছিল কিন্তু সমুদ্রের নিচে। মন্ত্রিসভার, এই মালদ্বীপের সরকার মন্ত্রিসভার বৈঠক সমুদ্রের নিচে হয়েছিল, কিন্তু সমুদ্রের নিচে। মালদ্বীপের যে সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়েছিল কোথায়? সমুদ্রের নিচে। কেউ কি বলতে পারবেন কত সালে হয়েছে? 2009 সালের দিকে। লিখে রাখতে পারেন যে 2009 সালে সমুদ্রের নিচে বৈঠক করে যে দেশ, সেই দেশের নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ এশিয়ার প্রবাল রাষ্ট্র যেটাকে বলা হয়, এশিয়ার প্রবাল রাষ্ট্র বলা হয় যাকে। লিখে রাখতে পারেন এশিয়ার প্রবাল রাষ্ট্র। এই মালদ্বীপকে বলা হয় এশিয়ার প্রবাল রাষ্ট্র। এশিয়ার প্রবাল রাষ্ট্র, প্রবাল রাষ্ট্র, কারণ হ্যাঁ অর্থনীতিটা হচ্ছে পর্যটন নির্ভর, তো এই জন্য বলা হয় প্রবাল রাষ্ট্র বলা হয় এই মালদ্বীপকে। দেখেন মালদ্বীপের সাথে, মালদ্বীপ যেহেতু ওয়াটারলক কান্ট্রি, এই মালদ্বীপের সাথে কোন দেশের সীমান্ত নেই, কোন দেশের সীমান্ত সংযোগ নেই, সীমান্ত সংযোগ নেই। এই মালদ্বীপের সাথে কোন দেশের সীমান্ত সংযোগ নেই। এখন একটু চিন্তা করেন, একটা দেশের সাথে কোনো সীমান্ত সংযোগ নাই, তো সীমান্ত সংযোগ যদি না থাকে তাহলে ওই দেশেরটা কি সীমান্ত বাহিনী থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে একইভাবে এই মালদ্বীপের কোনো সীমান্ত বাহিনী নেই, কোনো সীমান্ত বাহিনী নেই। আচ্ছা, মালদ্বীপের সীমান্ত বাহিনী নাই, তার অর্থাৎ এই মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই। প্রশ্ন হতে পারে সেনাবাহিনী নেই কোন দেশের? মালদ্বীপের। এছাড়াও আরো কয়েকটা দেশের সেনাবাহিনী নাই, যেমন মোজাম্বিক। এই মোজাম্বিকের কোনো সেনাবাহিনী নাই। আপনি বলতে পারেন কোস্টারিকা, কোস্টারিকার কোনো সেনাবাহিনী নাই। কোস্টারিকার রাজধানী কিন্তু সান জোসে। কোস্টারিকা, হ্যাঁ, মোজাম্বিক, কোস্টারিকা, এইসব দেশের কোনো সেনাবাহিনী নাই। পরীক্ষায় আসে কোনটার নাই, পরীক্ষায় ওইটাই দেয় কোনটার নাই, পরীক্ষায় দিয়ে দেয় কোনটার নাই। কাজে একটু গুরুত্বপূর্ণ যে কোনটার আছে আর কোনটার নাই, এটা একটু ভালো করে বোঝা, কোনটার আছে আর। যে পেজ থেকে ক্লাস দেখছেন সবাই একটু অর্ণব স্যার পেজে চলে আসেন। অর্ণব স্যার পেজ থেকে আজকের এই ক্লাসটি হচ্ছে না, অর্ণব স্যার পেজ থেকে। ওকে, তাহলে দেখেন মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই, সীমান্ত বাহিনী নাই। অপরদিকে মোজাম্বিকের কোনো সীমান্ত বাহিনী নাই, কোস্টারিকার নাই। মালদ্বীপের ভাষা হচ্ছে দ্বিদেশী, ওয়াটারলক কান্ট্রি, পর্যটন নির্ভর, হ্যাঁ, পর্যটন নির্ভর এশিয়ার প্রবাল রাষ্ট্র বলা হয় এই মালদ্বীপটাকে। তাহলে দেখেন এই যে মালদ্বীপ আছে,
এই আমাদের সার্কভুক্ত দেশের মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় কিন্তু সবচেয়ে বেশি। সার্কভুক্ত দেশের মধ্যে প্রশ্ন এসেছে, সার্কভুক্ত দেশের মধ্যে সার্কভুক্ত দেশের মধ্যে সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয় মাথাপিছু আয় এবং আপনার ওই যে শিক্ষায়, হ্যাঁ, মাথাপিছু আয় এবং শিক্ষার দিকে, শিক্ষায় শীর্ষ দেশ, মাথাপিছু আয় এবং শিক্ষায় শীর্ষ দেশ, শিক্ষায় শীর্ষ দেশ, সেই দেশটার নাম হলো এই মালদ্বীপ। তাহলে মালদ্বীপের রাজধানী মালে, মুদ্রা রুপি, মালদ্বীপ মালে রুপি, মালদ্বীপ মালে রুপি। 2009 সালে সমুদ্রের নিচে বৈঠক করে যে দেশ মালদ্বীপ, মালদ্বীপের অর্থনীতি অনেকটা পর্যটন নির্ভর, মালদ্বীপের ভাষা হচ্ছে দ্বিবেহী, মালদ্বীপের কোনো সীমান্ত সংযোগ নাই, মালদ্বীপ ওয়াটারলক কান্ট্রি, কোনো সীমা মানে কোনো সেনাবাহিনী নাই, অপরদিকে কোস্টারিকা মোজাম্বিকের কোনো সেনাবাহিনী নাই। তাহলে দেখেন এশিয়ার প্রবল রাষ্ট্র বলা হয় মালদ্বীপকে। সার্কভুক্ত দেশের মধ্যে মালদ্বীপের শিক্ষার হার সবচেয়ে বেশি। তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের শিক্ষার হার সবচেয়ে বেশি। ওকে, সবাই একটু বলেন তো। তাহলে আমি আবার একটু বলি, মালদ্বীপ মালে রুপিয়া, মালদ্বীপ মালে রুপিয়া, তাই না? মালদ্বীপের রাজধানী মালে, মুদ্রা রুপি। সার্কভুক্ত দেশের মধ্যে মালদ্বীপের শিক্ষার হার, তারপরে হচ্ছে মাথাপিছু আয় সবচেয়ে বেশি। এশিয়ার প্রবল রাষ্ট্র বলা হয় মালদ্বীপকে। কোনো সীমান্ত নাই কোনো দেশের সাথে, তার মানে কোনো সেনাবাহিনী নাই, সীমান্ত বাহিনী নাই। মালদ্বীপ একটা ওয়াটারলক কান্ট্রি, অর্থনীতি নির্ভর করে পর্যটন শিল্পের উপর। সমুদ্রের নিচে তারা 2009 সালে মন্ত্রিসভার বৈঠক করেছিল। মালদ্বীপ, ওকে, আমাকে বলেন মালদ্বীপ নিয়ে নোট ডাউন, কনসেপ্ট ক্লিয়ার কিনা? যা বললাম মালদ্বীপের এর মধ্যে থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে বা এসেছে বিগত সময়ে, যা বললাম একটু আমাকে বলেন মালদ্বীপের কনসেপ্ট ক্লিয়ার কিনা? মালদ্বীপের কনসেপ্ট ক্লিয়ার কিনা? মালদ্বীপ আরব সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত। মালদ্বীপ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে লিখেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আল্লাহকে একটু স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন। এই যে পড়ছেন, জ্ঞান প্রজ্ঞা দিচ্ছে, হ্যাঁ, আল্লাহ ছাড়া এই প্রজ্ঞা কি সম্ভব? আল্লাহকে স্মরণ করেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমি একটু মুছে দিলাম। আচ্ছা, মুছে দিলাম। এরপরে আসেন এমবিএ, বিএনপি ইজ এমবিএ। এই বি, আরেকটা বি আছে দেখেন, এমবিএ, এই বি থেকে হচ্ছে ভুটান, এই বি থেকে যে দেশটা তার নাম হলো ভুটান। আচ্ছা দেখেন, ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। একদম বাচ্চাদের মতো করে ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি, একদম রাজধানী মুদ্রা থেকে শুরু করে সব। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, মুদ্রা হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রা কি? গুলট্রাম। এই যে গুলট্রাম দেখছেন, এই গুলট্রাম হচ্ছে ভুটানের জাতির জনক, ভুটানের জাতির জনক। তাহলে ভুটানের জাতির জনকের নাম অনুসারে ওই দেশের মুদ্রা, ভুটানের মুদ্রা কি? গুলট্রাম। ভুটান থিম্পু গুলট্রাম। আচ্ছা, এই যে ভুটান যে দেশটা আছে, এই ভুটান ধূমপান ধূমপান নিষিদ্ধকারী প্রথম দেশ, ধূমপান নিষিদ্ধকারী প্রথম দেশ পৃথিবীতে সর্বপ্রথম ধূমপান নিষিদ্ধ করেছে এই ভুটান, এবং দ্বিতীয় দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। তাহলে ভুটান প্রথম ধূমপান নিষিদ্ধ করেছে। একই সাথে এই ভুটান হলো কার্বন প্রভাব মুক্ত দেশ, কার্বন প্রভাব মুক্ত দেশ। তাহলে কার্বন প্রভাব মুক্ত দেশ হচ্ছে ভুটান, ধূমপান নিষিদ্ধকারী দেশ হচ্ছে ভুটান। কার্বন প্রভাব মুক্ত দেশ ভুটান, ধূমপান নিষিদ্ধকারী দেশের নাম হলো ভুটান। আচ্ছা, এই ভুটানের ভাষা হলো, একটু আগে বলছিলাম দোজংখা, দোজংখা। ভুটানের ভাষা হলো দোজংখা। ভুটানের ভাষা কি? দোজংখা। ভুটানের ভাষা হলো দোজংখা। আচ্ছা, এই যে ভুটান যে দেশটা আছে, এই যে ভুটান যে দেশটা আছে, এই যে ভুটান যে দেশটা আছে, এই ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়, বাংলাদেশকে স্বীকৃতি দেয় সর্বপ্রথম 6 ডিসেম্বর 1971 সালে। 6 ডিসেম্বর 1971
1971 সালে ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয়। যদি বলে দ্বিতীয় দেশ, তাহলে দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় হলো ভারত, আর সর্বপ্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান। হ্যাঁ, তো খেয়াল করেন এই যে ভুটানের যে প্রধানমন্ত্রী, ভুটানের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন, ভুটানের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন তার নাম হলো লোটে শেরিং। লোটে শেরিং, লোটে শেরিং, লোটে শেরিং, লোটে শেরিং। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন লোটে শেরিং। এই যে লোটে শেরিং ব্যক্তিটা আছেন, তিনি বাংলাদেশের আমাদের যে ময়মনসিং আছে না, এই ময়মনসিং মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। কোথাকার ছাত্র? ময়মনসিং মেডিকেল কলেজের ছাত্র। ময়মনসিং, ময়মনসিংহ মেডিকেল, এই ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, কলেজের ছাত্র। হ্যাঁ, এখানে পড়াশোনা করেছেন। আবার এই যে ময়মনসিং যে জেলাটা আছে, এই ময়মনসিং এর পূর্ব নাম কিন্তু নাসিরাবাদ। নাসিরাবাদ, ময়মনসিং নাসিরাবাদ। তো এই ময়মনসিং মেডিকেল কলেজের ছাত্র ছিলেন হচ্ছে ভুটানের এই লোটে শেরিং। হ্যাঁ, লোটে শেরিং, ভুটান, ভুটান থিম্পো গোল্টা লোটে শেরিং। ভুটানের প্রধানমন্ত্রীকে লোটে শেরিং। এটা কি পেইড ব্যাচের ক্লাস? পেইড ব্যাচের ক্লাস কেন হবে? এটা তো ফ্রি ক্লাস ভাইয়া। কোনটা পেইড ব্যাচের ক্লাস আর কোনটা ফ্রি ক্লাস, এটা যদি তুমি এখনো না বোঝো তাহলে তো সমস্যা। দেখেন এই যে ভুটান, এই ভুটান হচ্ছে উদীয়মান উদীয়মান অর্থনীতির দেশ। উদীয়মান অর্থনীতির দেশ এই ভুটান, উদীয়মান অর্থনীতির দেশ। তো উদীয়মান অর্থনীতির দেশ হওয়ার কারণেই এই ভুটানকে বলা হয় গর্জনশীল ড্রাগনের দেশ। গর্জনশীল ড্রাগনের দেশ। আমরা কি দেখেছি যে ড্রাগন মানে কি একদিকে কাটলে আরেকদিকে গজাইতে থাকে, এরকম না? অনেকগুলো মানে হাতটা থাকে, এরকম ড্রাগন তো দেখলাম। এই ভুটানের অর্থনীতিটা এরকম, এরা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশ, যার কারণে ভুটানকে বলা হয় গর্জনশীল ড্রাগনের দেশ। একই সাথে এই ভুটানকে বলা হয় এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ। বজ্রপাত মানে হচ্ছে ঠাডা পড়া না, বজ্রপাতের দেশ, ঠাডা পড়া। এই ঠাডা পড়ার দেশ হচ্ছে ভুটান। তাহলে গর্জনশীল ড্রাগনের দেশ, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। গর্জনশীল ড্রাগনের দেশ, বজ্রপাতের দেশ ভুটান। ভুটানের ভাষা হচ্ছে দোজংখা। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে লোটে শেরিং। লোটে শেরিং, লোটে শেরিং, লোটে শেরিং, লোটে শেরিং। একটা খেয়াল করবেন, এই ভুটান এবং হচ্ছে আমাদের যে নেপাল, এই দুইটা দেশই একই সামনে। নেপালের আর ভুটানের মধ্যে দুইটা আলাদা একটা বিষয় আছে, সেটা কি? নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় 2008 সালে, আর একইভাবে এই ভুটানে সাংবিধানিকভাবে রাজতন্ত্র চালু হয় 2008 সালে। এই দুইটা একটু মাথায় রাখেন। এই যে এই দেশটাতে সাংবিধানিক রাজতন্ত্র, সাংবিধানিক রাজতন্ত্র চালু, সাংবিধানিক রাজতন্ত্র চালু, সাংবিধানিকভাবে রাজতন্ত্র চালু হয় 2008 সালে। আমরা অপরদিকে নেপালের কথা বলতে গিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে নেপালে সর্বশেষ রাজা ছিল রাজা জ্ঞানেন্দ্র। 2008 সালে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয়। কিন্তু ভুটানের ঠিক উল্টা, সাংবিধানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় তাদের 2008 সালে। কত সালে? 2008 সালে। ভুটান এই যে সার্কভুক্ত যে দেশটা আছে, আপনারা যদি ম্যাপের মধ্যে দেখেন, সার্কভুক্ত, ইন্টারনেটে সার্চ করে দেখবেন, সার্কভুক্ত দেশের মধ্যে এই ভুটানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বনভূমি আছে। 8টা দেশ যে আছে না, সার্কভুক্ত 8টা দেশ, এই 8টা দেশের মধ্যে ভুটানে সবচেয়ে বেশি পরিমাণ বনভূমি আছে। তাহলে একটু লিখে রাখতে পারেন যে সার্কভুক্ত দেশের মধ্যে, সার্কভুক্ত দেশের মধ্যে, সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি, সবচেয়ে বেশি বনভূমি, সবচেয়ে বেশি বনভূমি। সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে কোথায়? এই ভুটানে। এখন কথা হলো, এই যে সবচেয়ে বেশি পরিমাণ বনভূমি যে ভুটানে আছে, এই যে বনভূমি যে আছে, তাহলে সার্ক আমরা জানি একটা আঞ্চলিক সংস্থা, তাই না? তাহলে সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় থাকবে? ভুটানে। এই সার্ক বন গবেষণা কেন্দ্র, সার্ক বন গবেষণা সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় আছে? এই ভুটানে। সার্ক বন গবেষণা কেন্দ্র আছে কোথায়? ভুটানে। সার্ক বন গবেষণা কেন্দ্র আছে ভুটানে।
ভাই ভুটান তো অনেক ছোট দেশ, কোনো সমস্যা নাই, ছোট দেশ হলেও একটা বিষয় চিন্তা করো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যান্টাস্টিক প্রশ্ন যে ভাই স্যার ভুটান তো খুব ছোট দেশ, তাহলে কিভাবে বনভূমি সবচেয়ে বেশি পরিমাণ থাকে? সাপোজ একটা দেশের ধরো এই একটা দেশ 10 বর্গ কিলোমিটার, হ্যাঁ 10 বর্গ কিলোমিটার, এইটাই একটা দেশ 10 বর্গ কিলোমিটার। আরেকটা দেশ আরেকটা দেশ হচ্ছে 15 বর্গ কিলোমিটার। তো এই 10 বর্গ কিলোমিটারের মধ্যে ভুটানে ধরে নিলাম এই 10 বর্গ কিলোমিটারে বনভূমির পরিমাণ হচ্ছে তোমার হচ্ছে 30%, বনভূমি 30% আছে। আর এই 15 বর্গ কিলোমিটার যে দেশটা আছে এটাতে মাত্র আসে 7%। তাহলে দেখো এইটা থেকে এটা অনেক বেশি পরিমাণ আয়তনে বড় না? তাহলে কিন্তু আছে কোনটাতে বেশি? এই যে এই ভুটানে। তো একইভাবে এই যে রেজওয়ান কবির ভাই ভুটান তো অনেক ছোট, তাহলে ভারত থেকেও কিভাবে বনভূমি? ভারত ভারত আয়তনে বড় হলেই যে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ বনভূমি আছে তা তো না। ভারতের শতাংশের দিক থেকে বনভূমি ভুটানে বেশি। বাংলাদেশের কথা চিন্তা করো, একটা দেশে বনভূমি থাকা দরকার 25%, হ্যাঁ সেখানে বাংলাদেশের আছে মাত্র 17%। আবার ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও ফাও বলতেছে যে তুমি যে 17% বলো, 17% কিন্তু না, সবচেয়ে মানে বাংলাদেশের কথা বলো 25% দরকার। বাংলাদেশ সরকার বলে যে না 17.10% আছে আমাদের। আন্তর্জাতিক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এসে বলছে যে মাত্র 10% তোমার আছে। তো আন্তর্জাতিক ভুটানে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ বনভূমির পরিমাণ। ভারতে তোমরা কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে, মানে প্লেন থেকে দুইটা ছবি উঠানো হয়েছে, একটা হচ্ছে নেপালের খুব সম্ভবত, আরেকটা হচ্ছে বাংলাদেশে। মানে দেখা হয়েছে যে বাংলাদেশে বনভূমির পরিমাণ নাই, অথচ বাংলাদেশ থেকে নেপালে অনেক অনেক বেশি পরিমাণ বনভূমি। দুইটা রেশিও দেখানো হয়েছে। ওকে, তাহলে ভুটান থিম্পু গুলট্রাম, ভুটান থিম্পু গুলট্রাম, এই ভুটান দেশটা বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়। আচ্ছা আমরা জানি যে এই ভুটানের সাথে আমাদের কিন্তু একটা চুক্তি হয়েছে। আমরা আমরা একটা চুক্তি কিন্তু বাংলাদেশ সরকার করেছে। ভুটানের যে লোটে শেরিং প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিলেন, তো সে তখন একটা 100টা পণ্য বাংলাদেশ সরকার বলেছে যে 100টা পণ্যের শুল্ক সুবিধা দেওয়া হবে। শুল্ক সুবিধা, হ্যাঁ এই যে শুল্ক মানে কোনো ভ্যাট ট্যাক্স কিছু লাগবে না। ভুটান এই যে চুক্তি করেছিল ভুটান এর সাথে বাংলাদেশ, 100টা পণ্যের শুল্ক সুবিধা কিন্তু ভুটান বাংলাদেশকে দিয়েছে। এবং একইভাবে সেই সম্মেলনেই বলেছিল যে ভুটান হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। আমরা তো জানতাম ভারত দেয়, এখন আবার বলছে যে ভুটান বাংলাদেশকে দেয়। যেহেতু সরকার বলছে তাহলে মানে ওকে ফাইন এটাই। আচ্ছা এরপরে এই ভুটানের সাথে কিন্তু আমাদের যে বাণিজ্য কার্যক্রম সেটা কিন্তু আছে। তোমরা কি কেউ বলতে পারবা যে ভুটানের সাথে আমাদের পণ্য আমদানি রপ্তানি হয় কোন বন্দর দিয়ে? ভুটানের সাথে ভাইয়া GNH, গ্রোস ন্যাশনাল GNH। আচ্ছা তোমরা একটু আমাকে এই প্রশ্নটার উত্তর দাও যে ভুটানের সাথে বাণিজ্য কার্যক্রম চলে কোন বন্দর দিয়ে? ভুটানের সাথে বাণিজ্য কার্যক্রম চলে কোন বন্দর দিয়ে? ভাইয়া GNH বলতে কি বোঝায়? GNH মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। হ্যাঁ, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। অথবা তুমি এটাকে বলতে পারো GDH, গ্রোস ডোমেস্টিক হ্যাপিনেস। হ্যাঁ এটাকে আরেকটা কথায় বলে গ্রোস ডোমেস্টিক হ্যাপিনেস, অর্থাৎ তোমার সুখ সূচক যেটা, হ্যাঁ সুখ সূচক। হ্যাপিনেস মানে হচ্ছে সূচক, সুখ সূচক। এই গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাপিনেসটা খুব বেশি জরুরি একটা দেশের জন্য। বাংলাদেশে হ্যাপিনেস আছে? প্রিয় শিক্ষার্থী আপনারা আমাকে একটু বলেন একটা যে ভুটানের সাথে চলে যে কোন বন্দর দিয়ে? হিলি স্থলবন্দর, হিলি স্থলবন্দর, হিলি দিনাজপুর, হিলি দিনাজপুর। আচ্ছা আচ্ছা একটু আমাকে বলেন ভুটান নিয়ে কনসেপ্ট ক্লিয়ার কিনা? ভুটান নিয়ে কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমরা বেনাপোল স্থলবন্দর জানি, হিলি স্থলবন্দর জানি, পেট্রাপোল স্থলবন্দর জানি, তাই না?
আমরা বাংলা বান্ধা চিনি, বাংলা বান্ধা। বাংলা বান্ধা একটা স্থলবন্দর, 0 পয়েন্ট। বাংলা বান্ধা কিন্তু একটা 0 পয়েন্ট। ওকে, সবাই একটু আমাকে বলেন যে ভুটান নিয়ে কনসেপ্ট ক্লিয়ার কিনা, ভুটান নিয়ে কনসেপ্ট ক্লিয়ার কিনা, ভুটান নিয়ে কনসেপ্ট ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করেন যে হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে জানান যে কনসেপ্ট ক্লিয়ার। একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে, না হলে আসলে হয় না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আপনাদের ক্লাস শেয়ার হয়েছে মানুষের, আমার বুঝতে পারছি না লাইভ ক্লাসে হয়তো কোনো প্রবলেম হয় যে শিক্ষার্থী হয়তো সব জয়েন করতে পারে না, কোনো একটা প্রবলেম হয়তো হয়, কেন যেন সকল শিক্ষার্থী জয়েন করতে পারে না। এটা আমি গতদিনও দেখলাম যে যারা যারা শেয়ার করেছেন থ্যাংক ইউ সবাইকে। তো ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন তো সবাই মিলে একটু। ভুটান থিম্পো গোলট্রাম, ভুটানের আচ্ছা আপনারা কি চান ধারাবাহিক, আপনারা কি ধারাবাহিক ভাবে ক্লাস চান? যদি চান তাহলে কিন্তু ধারাবাহিক ভাবে ক্লাস হবে, কিন্তু তার জন্য প্রচুর পরিমাণ রেসপন্স করতে হবে। আচ্ছা, আমরা তাহলে বিএনপি ইস এমবিএ, আর এই এ থেকে হচ্ছে আফগানিস্তান, 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 আফগানিস্তান। আপনি যদি আমার আন্তর্জাতিক ক্লাসগুলো, আপনারা যদি আমার আন্তর্জাতিক ক্লাসগুলো ধারাবাহিক ভাবে করেন তাহলে ইনশাল্লাহ আপনার আন্তর্জাতিকে কোনো সমস্যা থাকবে না। খুব প্রেশার না, অন্যান্য মানে অন্যান্য মানুষের মতো অত চিৎকার চেঁচামেচি করে পড়াবো না, একদম ধীরে সুস্থে অল্প অল্প করে পড়াবো, যতটুকু আপনার জন্য দরকার ততটুকুই ভালো করে পড়াবো। এবং আমি আমার ক্লাসে যতটুকু গরু নিয়ে ব্যস্ত অনেকে, আমার ক্লাসে যতটুকু আমি পড়াবো ততটুকু যদি আপনি ভালো করে পড়তে পারেন, ভালো করে নোট করতে পারেন এবং মাথায় রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার আলহামদুলিল্লাহ কোশ্চেন কমন পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা আপনি জবের প্রস্তুতি হোক বা অথবা আপনার অ্যাডমিশন টেস্ট হোক, আপনি আমার ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে করবেন, তাহলে দেখবেন আপনার সব কোশ্চেন আপনি পারবেন, কমন আসবে। আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানী হচ্ছে আফগানি, আফগানিস্তানের রাজধানী হচ্ছে, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, আফগানিস্তান কাবুল, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। এই আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি, মুদ্রা হলো আফগানি, আফগানি মুদ্রা কি আফগানি, আচ্ছা মুদ্রা হলো আফগানি। এই আফগানিস্তান যে দেশটা আছে, এই আফগানিস্তানের একটা ভাষা আছে, ভাষা, আফগানিস্তানের ভাষা হলো দারি, এই দারি একটা ভাষা, আরেকটা ভাষা হচ্ছে পশতু, পশতু এইটা একটা ভাষা। দারি এবং পশতু ভাষা, এই দুইটা ভাষাই হচ্ছে আফগানিস্তানে। দারি এবং পশতু ভাষা কোন দেশের? আফগানিস্তানে। তাহলে দারি এবং পশতু ভাষা আফগানিস্তানের। খেয়াল করেন এই আফগানিস্তানের একটা জাতি আছে, তার নাম হলো পশতুন জাতি, পশতুন, আফগানিস্তানের জাতি হলো পশতুন, লিখে রাখতে পারেন, আফগানিস্তানের একটা জাতির নাম হচ্ছে পশতুন, আফগানিস্তান। আমরা জানি এই আফগানিস্তানে কিছু শহর আছে, এই শহরগুলো প্রতি বছর পরীক্ষা এখান থেকে একটা না একটা প্রশ্ন আসে। আফগানিস্তানের শহরগুলো, একটা হলো মাজার ই শরীফ, মাজার ই শরীফ, মাজার ই শরীফ কোথায় আছে? আফগানিস্তানে। আচ্ছা, এরপরে এখানে আছে হিন্দুজ, হিন্দুজ, এরপরে আছে তোমার কি বলে এটা, হেরাত, মাজার ই শরীফ, তারপরে হিন্দুজ, হেরাত, এই শহরগুলো কোথায় আছে? আফগানিস্তানে। দারি পশতু ভাষা হচ্ছে আফগানিস্তানের, দারি পশতু ভাষা কোন দেশের? আফগানিস্তানের।
আচ্ছা, তোমরা কি জানো ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজ? এটা লিখে রাখতে পারো। ভুটানের জাতীয় খেলা, ভুটানের জাতীয় খেলা কিন্তু তীরন্দাজ। তীরন্দাজ মানে হচ্ছে আর্চারি। ভুটানের এখানে লিখে রাখতে পারো যে এই যে ভুটান যে দেশটা আছে, এই দেশটার জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজ। তীরন্দাজ, তীরন্দাজ মানে হচ্ছে আর্চারি। আর্চারি, এই যে আর্চারি খেলা, তীরন্দাজ বা আর্চারি লিখে রাখতে পারো এখানে। আচ্ছা, এরপরে দেখো কান্দাহার। কান্দাহার, কান্দাহার হিন্দুকুশ, কান্দাহার হিন্দুকুশ, কান্দাহার হিন্দুকুশ, হেরাত, কান্দাহার তাহলে মাজার ই শরীফ, হিন্দুকুশ, হেরাত, কান্দাহার তাহলে কান্দাহার, হিন্দুকুশ, মাজার ই শরীফ, হেরাত। এই সবগুলো দেশটা, এই সবগুলো মানে শহর কোথায় আছে? এই আফগানিস্তানে। কোথায় আছে? আফগানিস্তানে। কোথায় আছে ভাই? আফগানিস্তানে। আফগানিস্তান, এই আফগানিস্তান কিন্তু এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্থলবেষ্টিত রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ, সর্ববৃহৎ, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থল বেষ্টিত রাষ্ট্র। স্থল বেষ্টিত রাষ্ট্র, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থল বেষ্টিত রাষ্ট্র হচ্ছে এই আফগানিস্তান। এবং এই আফগানিস্তানের সাথে কিন্তু 6টি দেশের সীমানা আছে। 6টি দেশের সীমানা, 6টি দেশের সীমানা আছে, 6টি দেশের সীমানা আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে মানে সর্ববৃহৎ স্থল বেষ্টিত রাষ্ট্রের নাম হচ্ছে এই আফগানিস্তান। এবং আফগানিস্তানের সাথে কিন্তু 6টা দেশের সীমানা আছে। পাকিস্তান, ইরান, চীন লিখে রাখতে পারেন চাইলে, ম্যাপে দেখেন। এই দেশটার সাথে সীমানা আছে পাকিস্তান, পাকিস্তানের আছে, ইরানের আছে, চীনের আছে। পাকিস্তান, ইরান, চীন, পাকিস্তান, ইরান, চীন, তুর্কমেনিস্তান। আর একটা দেশ হচ্ছে তুর্কমেনিস্তান, আসবো একটু পরে এগুলো পড়াতে। তুর্কমেনিস্তান, পাকিস্তান, ইরান, চীন, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ইরান, চীন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, উজবেকিস্তান, উজবেকিস্তান। আর একটা দেশের নাম হচ্ছে তাজিকিস্তান। পাকিস্তান, তাজিকিস্তান, এই সবগুলো দেশের সাথে কিন্তু এই কি বলে আমাদের এই আফগানিস্তানের সীমানা আছে। পাকিস্তান, ইরান, চীন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই 6টা দেশের সাথে এই আফগানিস্তানের সীমানা আছে। আফগানিস্তানের সীমানা আছে। কান্দাহার হিন্দুকুশ আফগানিস্তানের শহর, হেরাত শহর, মাজারি শরীফ কোথায় আছে? আফগানিস্তানে। কোথায় আছে? আফগানিস্তানে। এবং দেখেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার এবং মাথাপিছু আয় সবচেয়ে বেশি বলেছিলাম আমরা কোন দেশে? মালদ্বীপ বলেছিলাম। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু এবং শিক্ষার হার সবচেয়ে বেশি বলেছিলাম মালদ্বীপে। পৃষ্ঠা উল্টায় দেখেন, মালদ্বীপে। আর এখানে শিক্ষার হার সবচেয়ে কম। এখানে এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়, মাথাপিছু আয় এবং শিক্ষার হার, মাথাপিছু আয় এবং শিক্ষার হার সবচেয়ে কম, সবচেয়ে কম। মাথাপিছু আয় এবং শিক্ষার হার সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি কোথায়? মালদ্বীপে। মালদ্বীপে শিক্ষার হার এবং মাথাপিছু আয় সবচেয়ে বেশি ছিল। আর অপরদিকে আফগানিস্তানের সবচেয়ে কম। আফগানিস্তান, আফগানিস্তান আফিম উৎপাদন, আফিম উৎপাদনের শীর্ষ দেশ। আফিম, আফিম হচ্ছে একটা মাদক। হ্যাঁ, আফিম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে এই আফগানিস্তান। আচ্ছা, আফিমের কথা, আফিম যুদ্ধ হয়েছে। আফিম যেহেতু বললাম, আফিম, আফিম, আফিম হচ্ছে এক ধরনের মাদক। হ্যাঁ, মাদক। এই আফিম এক ধরনের মাদক। এটা এক ধরনের পপি ফুল আছে, নাম হচ্ছে নীল পপি। নীল পপি, নীল পপি। এই নীল পপি থেকে আফিম উৎপাদন করা হয়। কিভাবে জানো? এই ফুলটা দেখতে অনেক সুন্দর। পাহাড়ি অঞ্চলে, এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে কিন্তু এই আফিম উৎপাদন করা হয়েছে কিছুদিন আগে, পরে সেনাবাহিনী ধরেছে। তো এই নীল পপি, নীল পপি দেখতে এই ফুলটা খুব সুন্দর। এইটা যখন ফুলটা ফোটার আগে, যখন গোলাপের যেরকম কলি হয়ে থাকে না, কলিটা ফোটে না, ওরকম অবস্থায় এরা ব্লেড দিয়ে কাটে এই বিভিন্ন জায়গায়। ধরো এটা কলি, গায়ে এই ফুলটার গায়ে কাটে, কেটে এরপরে ওখান থেকে রস, কষ বের করে রেখে দেয়। পরের দিন সকালে কষ বের হয়, ওই কষটাই ওরা সংগ্রহ করে, পরে সেটাকে আফিমে রূপান্তর করে। তাহলে তুমি আফিমের খোঁজ খবরও রাখো ভাই। আফিম না সবচেয়ে কম আফগানিস্তানে আছে। হ্যাঁ, আফিম উৎপাদনের শীর্ষ দেশ।
আফিম উৎপাদনে শীর্ষ দেশ। ওকে, তোমাদের যে প্রশ্ন, আফগানিস্তান। খেয়াল করো, তাহলে দেখো আমরা অনেকগুলো কথা বললাম যে এখানে কয়েকটা শহরের নাম লিখে রাখতে পারো। কামদুজ, একটু আগে তো আমি কামদুজ বলছিলাম, কেন মুছে দিলাম আমি জানি না। মাজার-ই শরীফ, হিন্দুকুশ, কামদুজ, মাজার-ই শরীফ, হিন্দুকুশ, কামদুজ, হেরাত, কান্দাহার। হ্যাঁ, কান্দাহার, হিন্দুকুশ, কামদুজ, হেরাত, মাজার-ই শরীফ। কামদুজ লিখে রাখো। এই শহরগুলো কোথায় আছে? আফগানিস্তানে। এবং এই যে আফগানিস্তানটা এই পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি, মানে সর্বোচ্চ যে বৌদ্ধ মূর্তি আছে সেটা হচ্ছে আফগানিস্তানে। লিখে রাখতে পারো যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ যে বৌদ্ধ মূর্তি আছে, বৌদ্ধ মূর্তি, সেই বৌদ্ধ মূর্তি আছে এই আফগানিস্তানে। সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি, হ্যাঁ, সেই মূর্তি আছে কোথায়? আফগানিস্তানে। আফগানিস্তানে। এবং আফগানিস্তানের একটা অপারেশন হয়েছিল, সেই অপারেশনটার সন্ত্রাস বিরোধী অপারেশন। লিখে রাখতে পারো, আফগানিস্তানে যে সন্ত্রাস বিরোধী অপারেশন হয়েছিল তার নাম হচ্ছে অপারেশন এন্ডুরিং ফ্রিডম। লিখে রাখতে পারো, অপারেশন 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 এন্ডুরিং ফ্রিডম। এন্ডুরিং ফ্রিডম, অপারেশন এন্ডুরিং ফ্রিডম। এটা হচ্ছে আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী একটা অপারেশন ছিল, অভিযান ছিল। আফগানিস্তানে বর্তমানে তো তালেবানরা ক্ষমতায় আছে। কারা ক্ষমতায় আছে? তালেবানরা না? তালেবানরা না? তালেবানরা ক্ষমতায় আছে, নাই? তাই তো, তালেবানরা। তো দেখো এই আফগানিস্তানে এক যে অপারেশনটা হয়েছিল সন্ত্রাস বিরোধী অভিযান, তার হচ্ছে অপারেশন এন্ডুরিং ফ্রিডম। সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি আছে আফগানিস্তানে। কান্দুজ, কান্দাহার, হিন্দুকুশ, হেরাত, মাজারি শরীফ আছে আফগানিস্তানে। দারি পশতু ভাষা কোন দেশের? আফগানিস্তানের ভাষা হচ্ছে দারু, দারি এবং পশতু। দারি এবং পশতু। ওকে, একটু বলো ক্লিয়ার কিনা? আফগানিস্তান ক্লিয়ার কিনা? আফগানিস্তান ক্লিয়ার কিনা? আমি একটু আফগানিস্তান রিভিশন করবো। আফগানিস্তান রিভিশন করবো। তাহলে কান্দাহার, হিন্দুকুশ, মাজারি শরীফ, হিন্দুজ, এগুলো আছে কোথায়? আফগানিস্তানে। এরপরে বললাম যে আফিম উৎপাদনে আফিম উৎপাদনের দেশ হচ্ছে এই আফগানিস্তান। আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যে একটা অভিযান হয়েছিল তার হচ্ছে অপারেশন এন্ডুরিং ফ্রিডম। 6টা দেশের সাথে আফগানিস্তানের স্থল সীমানা আছে। পাকিস্তান, ইরান, চীন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। হ্যাঁ, এরপরে বললাম যে তাদের একটা বৃহৎ জাতির নাম হলো পশতু জাতি। পশতু জাতি। সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি আছে আফগানিস্তানে। আফগানিস্তান। অনেক কিছু বললাম আফগানিস্তান নিয়ে। সবাই একটু বলো আমাকে এবার আফগানিস্তান ক্লিয়ার কিনা? আফগানিস্তান ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যে অনেকে হয়তো, তোমাদের অনেক ফ্রেন্ডরাই হয়তো জানে না যে আমার এই এই পেজটাতে রেগুলার ক্লাস হয়। তো তোমরা যদি একটু মেনশন করে দাও, নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, তাহলে হবে কি, হয়তো অন্যান্য বন্ধু বান্ধবরা জানলো, অন্যান্য স্টুডেন্টরাও জানলো যে আমরা রেগুলার ক্লাস নিচ্ছি। এটা অনেকে হয়তো জানে না। এবার তোমার যে বন্ধুগুলা ক্লাস করতে চায় বা করে, বা যারা সেকেন্ড টাইম দিবে, বা যারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী, বা যারা জবের প্রিপারেশন নিচ্ছে, একটু মেনশন করে দেন আপনারা, তাহলেই তো আলহামদুলিল্লাহ হয়ে যায়। না, আমি তো আর কিছু চাই না, শুধু একটু মেনশন করে দেন ফ্রেন্ড সার্কেলকে। আপনাদের পরিচিত বিভিন্ন, আপনাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তো আপনারা শেয়ার থাকেন। বিভিন্ন গ্রুপ আছে আপনাদের, মেসেঞ্জার গ্রুপ আছে, গার্লস গার্লস বিউটি কেয়ার, এরকম বিভিন্ন গ্রুপ আছে না? ছেলেদের ছেলেদের বিভিন্ন গ্রুপ আছে না, এরকম বিভিন্ন নামে, যারা যেখানে একটু মজা টজা করেন, আনন্দ ফুর্তি করেন। তো সেখানে আজকে অন্তত পড়ার লিঙ্কটা পুশ করে দেন, বাকিরাও একটু দেখলো। ওকে, ডান, নোট ডান, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখেন আমরা দক্ষিণ এশিয়ার 8টা দেশ নিয়ে আমরা আলোচনা করেছি গত 2টা দিনে। এখন কথা হলো যে ভাই, মানে অনলাইনে আসলে একটু ডিটেলস আলোচনা করে পড়ানো সম্ভব,
আমি আমি যতটুকু পড়ানোর চেষ্টা করি একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করি, এবং আমার স্টুডেন্ট অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া জবের স্টুডেন্ট সেভাবে আসলে প্রশ্ন করে না, কারণ জবের শিক্ষার্থীরা আসলে খুব মানে এরা তো আপনারা তো হচ্ছে অনেক বুদ্ধিমান, আপনারা অনেকদিন ধরে পড়েন, জানেন যে ক্লাসের ডেপথ অফ নলেজ বা ক্লাসের গভীরতা সম্পর্কে বোঝেন। অ্যাডমিশনের শিক্ষার্থীদের যেটা প্রবলেম হয়, অনেকে কি করে যে জিজ্ঞেস করে আমাকে যে ভাই আপনার এই কোর্স করলে বা আপনার ক্লাস করলে কি ঢাকা ইউনিভার্সিটি কভার হবে, ভাইয়া জাহাঙ্গীরনগরে কি কোশ্চেন কমন পাবো, ভাইয়া বিউপি কি কভার হবে এটাতে, বা রাজশাহী কি কভার হবে, বা জিএসটি কি কভার হবে। মানে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের মাথায় আসে। এটা আসার কারণ কি জানেন? কারণ হলো যে মানে আপনি আসলে প্রথমবার বা আগে যেখানে পড়েছেন সেখানে আপনাকে মানে কিছু মানে শুধু একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক পড়ানো হয়েছিল, বা খুব অল্প তথ্য অনুযায়ী পড়ানো হয়েছে। কারণ আপনি যদি আগে কোথাও পড়ে থাকেন তাহলে হয়তো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক পড়াইছে, ওই একটা টাইপের প্রশ্নই পড়ানো হয়েছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন ইংরেজির উদাহরণ দেই, পিন পয়েন্ট ইরোর। তো এই পিন পয়েন্ট ইরোর সব বিশ্ববিদ্যালয়ে হয়তো আসে না, কিছু বিশ্ববিদ্যালয়ে আসে। আবার বিরাট বড় বড় প্যাসেজ দিয়ে ইংরেজিতে সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় না, জাহাঙ্গীরনগরে হয়। তো আপনি হয়তো একবার প্রস্তুতি নিলেন ঢাকার জন্য, যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো প্যাসেজ নিয়ে প্রশ্ন হয় না, প্যাসেজ দিয়ে প্রশ্ন হয়, কিন্তু জাহাঙ্গীরনগরে হয়। তাহলে আপনি ওই কেন্দ্রিক প্রিপারেশন নেয়ার ফলে আপনার কাছে মনে হয় যে প্রথমবার তো ভুল করেছি, আসলে এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট কিনা। তো আমি আসলে যেটা করার চেষ্টা করি, যেভাবে পড়ানোর চেষ্টা করি, সেটা হলো আমি বেসিক থেকে একটু পড়াই স্টুডেন্টদেরকে, এবং বেসিক টু অ্যাডভান্সের দিকে আমি যাই। কারণ ওই হালকার উপরে ঝাপসা পড়লে আপনি এখন সাধারণ জ্ঞান যেরকম কঠিন হচ্ছে, যেরকম একদম ডিপ লেভেলের প্রশ্ন হচ্ছে, ওই ধরনের পড়লে আপনি আর পারবেন না। ওই ধরনের পড়লে আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ ওই টাইপের প্রশ্ন এখন প্রশ্নকর্তারা করে না। আর ওই আগে প্রশ্ন আসতো এশিয়াতে মোট স্বাধীন দেশ কয়টা, 44। এইটা এখন আর হয় না। রাজধানী মুদ্রা আসতো, এটা আর হয় না এখন। এখন অনেক গভীর থেকে প্রশ্ন আসছে। আগে বলতে যে চীনে মানে এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা হলো চীনের মহাপ্রাচীর, কিন্তু এখন আর এটা আসে না। মহাপ্রাচীরের কোন কেন এটা নির্মাণ করা হয়েছিল এটা নিয়ে প্রশ্ন হয়েছিল বিউপি। সো আমার ক্লাসগুলো যারা করেন রেগুলার, তারা দেখবেন যে আমি একটা কাজ করার চেষ্টা করি, সেটা হলো আমি একটু ডিপলি পড়ানোর চেষ্টা করি। ডিপলি আমি তো পারতাম আপনাদেরকে ফ্রি ক্লাসে, তো আমি তো পারতামই, মানে কি বলে এটাকে, যে আমার দরকার আছে যে 2 ঘন্টা 4 ঘন্টা করে দক্ষিণ এশিয়ার 8টা দেশ পড়ানোর? না, এটা তো 10 মিনিটেই পড়ানো যায়। কিন্তু আমি ওই 10 মিনিটের পড়ানোটা পড়ালে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন না। আপনি সত্যি অ্যান্সার করতে পারবেন না আমি যদি 10 মিনিটের পড়া আপনাকে পড়াই। যেমন আমি যদি আপনাকে এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন আপনাকে যদি আমি দেই, হ্যাঁ, এই মুহূর্তে যদি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন দেই, আপনি সেগুলো কিন্তু পারবেন। এই মুহূর্তে যদি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন দেই, আপনি কি জানেন আপনি যে পারবেন এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন দিলে? যেমন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন দেই। যেমন ধরেন আপনারা স্ক্রিনে হয়তো দেখতেও পাচ্ছেন, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আপনারা কয়েকটা কোশ্চেন দেখতে পান কিনা স্ক্রিনে? হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন দেখেন একটু খেয়াল করেন যে আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এসেছে। আপনি একটু অ্যান্সার করেন তো এটা ভাই। আমি আপনাকে 2-3টা প্রশ্ন দেখাই, আপনি পারবেন। আপনারা 38 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে, আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী যে অভিযান, অপারেশন এন্ডুরিং ফ্রিডম, অপারেশন ডেজার্ট স্টর্ম, অপারেশন সার্চলাইট, অপারেশন রোস্টার হোপ। অপারেশন সার্চলাইট হবেই না, অপারেশন ডেজার্ট স্টর্ম এটা আলাদা আলোচনা করবো। এই যে অপারেশন এন্ডুরিং ফ্রিডম। আচ্ছা, এরপরে 37 নম্বর প্রশ্নটার দিকে তাকান, দেখেন কি বলছে, পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত? সিংহল। এই সিংহল কোথায় আছে? তিব্বত, চীনে, জাপান, আর ঘ নাম্বার অপশনে আছে খুব সম্ভবত আফগানিস্তান। তাহলে আপনি অ্যান্সার দেখার আগে বলতে পারবেন যে আফগানিস্তান। এরপরে দেখেন 36 নম্বর প্রশ্ন, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে যে কুন্দুজ শহরটি কোথায় অবস্থিত? কান্দুজ বা কুন্দুজ, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান। কোথায় আছে? আফগানিস্তানে।
এর পরের কোশ্চেনটা দেখেন, জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? মালদ্বীপ, ইন্দোনেশিয়া, জাপান, আর হলো শ্রীলঙ্কা। এই যে দেখেন আপনার মধ্যে কনফিউশন লাগবে কোথায়? কনফিউশন হবে এই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে হচ্ছে জাভা দ্বীপ, আর জাফনা হচ্ছে শ্রীলঙ্কা, জাফনা হচ্ছে শ্রীলঙ্কা। তো এই যে এবার বলেন আপনি, আপনি যদি এভাবে প্রশ্ন সলভ করেন তাহলে আপনি পারবেন না? আমি এই জন্য প্রশ্ন অ্যানালাইসিস সবচেয়ে বেশি করি ক্লাসে পড়ানোর আগে। এই টপিকটা চাকরিতে আসে কিনা, এই টপিকটা নিয়ে ইউনিভার্সিটিতে আসে কিনা, হ্যাঁ, এটা সবচেয়ে বড় বিষয়। আমার প্রত্যেকটা ক্লাস শেষে আমি এভাবে প্রশ্ন সলভ করাবো। আপনি দেখেন আমার এই আধা ঘন্টা বা 1 ঘন্টা 47 মিনিট ক্লাস করার পরে আপনি 3টা 4টা যে প্রশ্ন দেখালাম সবগুলো আপনি পেরেছেন, পেরেছেন না? তো আমি এটাই বলতে চাই, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন তারা একটু কেয়ারফুল হয়ে একটু পড়েন, কেয়ারফুল হয়ে পড়েন। ওই স্রোতে গা ভাসাবেন না। কেন ভাসাবেন না? কারণ হচ্ছে স্রোতের বিপরীতে আপনাকে, আপনি যে সেকেন্ড টাইম স্রোতের বিপরীতে আপনি হচ্ছে পরীক্ষাটা দিবেন বা পরীক্ষায় বসছেন 1 বছর সময় নষ্ট করে, 6 মাস সময় নষ্ট করে। ভালো প্রিপারেশন না নিয়ে গেলে বর্তমানে চাকরিও হয় না এবং একই সাথে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যায়। এই বছরে আপনার চান্স পাওয়ার না পাওয়ার কারণগুলোর মধ্যে একটা হতে পারে সাধারণ জ্ঞান। কাজেই হেলাফেলা করবেন না, হেলাফেলা করবেন না। হেলাফেলা করলে আসলে পরে পস্তাতে হবে। তো আচ্ছা, আমরা দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে, এই দক্ষিণ এশিয়ার 8টা দেশ একবার একটু রিভিশন করব। আমরা বলেছিলাম নিপা এমবিবিএস পড়ে। নিপা কি পড়ে? এমবিবিএস পড়ে। নিপা এমবিবিএস পড়ে। এই এন থেকে হচ্ছে নেপাল, এন থেকে কি? নেপাল, এন থেকে নেপাল, আই থেকে ইন্ডিয়া, পি থেকে পাকিস্তান, পি থেকে পাকিস্তান, এন থেকে নেপাল, আই থেকে ইন্ডিয়া, এন থেকে নেপাল, আই থেকে ইন্ডিয়া, পি থেকে পাকিস্তান, এ থেকে আফগানিস্তান, আফগানিস্তান, এম থেকে মালদ্বীপ, এম থেকে মালদ্বীপ, এন থেকে মালদ্বীপ, বি থেকে বাংলাদেশ, বি থেকে ভুটান, ভুটান, আর এস থেকে হচ্ছে শ্রীলঙ্কা, এস থেকে হচ্ছে শ্রীলঙ্কা, এস থেকে শ্রীলঙ্কা। ভাইয়া আপনি যে প্রশ্নগুলো দেখালেন ওগুলো তো মিহির জিকের? হ্যাঁ, ইয়েস, মিহির জিকের। মিহির জিকে না, একটু সবগুলো বইয়েই আছে, এটা মিহির জিকে থেকে আমি দেখালাম। আপনি প্রশ্ন সলভ করবেন, এগুলো মিহির জিকেতে আছে। ওকে, দেখো তাহলে দেখো, দক্ষিণ এশিয়ার 8টা দেশ নিপা এমবিবিএস পড়ে অথবা বিএনপি ইস এমবিএ। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। আর গতদিন আমরা আলোচনা করেছিলাম দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ, সেই দেশটির নাম, সেই দেশটি হচ্ছে 11টা। সবাই একটু দক্ষিণ পূর্ব এশিয়ার যে 11টি দেশ, এটা মনে রাখার টেকনিকটা একটু বলো তো, কমেন্টে লিখো। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মনে রাখার টেকনিকটা বলো। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেটা মনে রাখার টেকনিকটা একটু সবাই কমেন্ট করো। সে টেকনিক কি বলেছিলাম মনে আছে? এমটিভিতে ফাইল দেখলে, এমটিভিতে ফাইল দেখলে, এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না, বিসিএস হয় না। এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমর, এম থেকে মিয়ানমার, এম থেকে মালয়েশিয়া, টি থেকে থাইল্যান্ড, ভি থেকে ভিয়েতনাম, এফ থেকে ফিলিপাইন, আই থেকে ইন্দোনেশিয়া, এল থেকে লাওস, ই থেকে ইস্ট তিমর, বি থেকে ব্রুনাই, সি থেকে কম্বোডিয়া, এস থেকে সিঙ্গাপুর। এই যে 11টা দেশ, কয়টা দেশ? 11টা দেশ। তাহলে এখানে 11টা আর এখানে 8টা। এশিয়ার 44টা দেশের মধ্যে দেখেন আমি আপনাকে গতদিন আর আজকে সবগুলো দেশ কিন্তু মুখস্থ করাই দিলাম এবং এই সবগুলো দেশের রাজধানী মুদ্রা আপনি পারেন। দেখেন, মায়ানমার নাইপিডো কিয়াত, মায়ানমার নাইপিডো কিয়াত, মায়ানমার নাইপিডো কিয়াত, মায়ানমার নাইপিডো কিয়াত, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, মায়ানমার নাইপিডো কিয়াত, মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট, থাইল্যান্ড ব্যাংকক বাথ, ভিয়েতনাম হ্যানয় ডং, ফিলিপাইন ম্যানিলা পেসো, ইন্দোনেশিয়া নুসান্তারা রুপি, লাওস ভিয়েনতিয়ান কিপ, পূর্ব তিমুর বা ইস্ট তিমুর দিলি ডলার, ব্রুনাই বন্দর সিরি বেগুয়ান ডলার, কম্বোডিয়া নমপেন রিয়াল, সিঙ্গাপুর সিটি ডলার। এরপরে আসেন বাংলাদেশ ঢাকা টাকা, নেপাল কাঠমান্ডু রুপি, পাকিস্তান ইসলামাবাদ রুপি,
ভারত নয়াদিল্লি রুপি, শ্রীলঙ্কা শ্রী জয়াবর্ধনেপুরা কোট্টে রুপি, মালদ্বীপ মালে রুপি, ভুটান থিম্পু গুলট্রাম, আফগানিস্তান কাবুল আফগানি। দেখেন এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না, আর নিপা এমবিবিএস পড়ে বা বিএনপিএস এমবিএ, মাত্র 2টা টেকনিকে আপনি সবগুলো দেশ কিন্তু মনে রাখতে পারবেন। 19টা দেশ। আমাকে এবার একটু মন থেকে বলেন তো, এই যে গতদিন 10টায় ক্লাস 12টায় শেষ করেছি বা 11:30টায়, আজকে 10টায় 11টা বাজে এখন। এই যে আমি যে একটু পরিশ্রম করলাম, এই পরিশ্রমের ফলে আপনি এই জিনিসটা কি শিখতে পারলেন কিনা বা আপনার ক্লিয়ার হয়েছে কিনা, একটু মন থেকে বলেন যে হ্যাঁ ভাইয়া আগে কঠিন লাগতো, এখন অনেকটা সহজ হয়েছে। আর যাদের মোটামুটি একদম পুরোপুরি ক্লিয়ার তাদের তো আলহামদুলিল্লাহ। একটু নিজ মন থেকে বলেন তো ভাই যে না, আন্তর্জাতিকের যে ক্লাসগুলো আছে, যে আলহামদুলিল্লাহ আমরা লেকচার প্ল্যান দিয়েছি আমাদের পেইড ব্যাচে, আপনারা হয়তো সবাই পেয়েছেন লেকচার প্ল্যানটা আমাদের পেইড ব্যাচের কোর্সে দিয়ে দিয়েছি, একদম পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান। এবং এরপরে আরো ক্লাস আসবে, এখানে যতগুলো ক্লাস দেখছেন প্রায় 60টারও 65টারও বেশি ক্লাস, এরপরে আরো ক্লাস আসবে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার? শ্রুতি বলছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সাধারণ জ্ঞান যারা একটু ভালো করে প্রস্তুতি নিতে চান, যারা ভালো করে প্রস্তুতি নিতে চান, হ্যাঁ এইভাবে সংস্থার ক্লাস নিলে ভালো। হ্যাঁ সংস্থার ক্লাস তো থাকবে এইভাবে একইভাবে। ওকে, যারা সাধারণ জ্ঞান একটু ভালো করে প্রস্তুতি নিতে চান, আমাদের সাধারণ জ্ঞানের কোর্স ফি 1020 টাকা। 1020 টাকা কোর্স ফি। এই কোর্স ফিতে আপনি অনেকগুলো, যারা ইউনিভার্সিটির প্রিপারেশন নেবেন, তারা যারা ঢাবি আছে, ঢাবি, রাবি, চবি, জাবি, জিএসটি, বিওপি, মেরিটাইম, সবগুলো ইউনিভার্সিটির প্রস্তুতি কভার হবে এই টাকায়। আপনার যে ব্যাচটা আছে জিকে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 2.0, আর যারা জবের প্রিপারেশন নিতে চান, বিসিএস 47 বা 48 অথবা 9 গ্রেডের থেকে 9-10 গ্রেডের যে কোনো চাকরি, 11 গ্রেড 12 গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য আপনি আমার কাছে প্রিপারেশন নিতে পারবেন একইভাবে একই টাকায় ফিতে। সো যারা যারা প্রিপারেশন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে একটু নক করেন 01793635815 এই নাম্বারে। জনক ভাই আমি একটু ক্লাস করতে চাই ভাই আপনার এই ব্যাচে, এবং আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনি বিগত সময়ে আমার কাছে যারা পড়েছে তারা, মানে কেউ এখানে বলতে পারবে না যে, আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার কাছে যারা পড়ে তারা, তাদের রিভিউটা কেমন থাকে জানেন? তারা বলে যে ভাই আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনার, কিন্তু আমারও হয়তো একটু গাফিলতি ছিল যার কারণে আমি চান্স পাই নাই, বা আমার ভাই পরীক্ষাটা ভালো হয়। আমি আমার সর্বোচ্চটা দেই, হ্যাঁ সর্বোচ্চ, আমি যতটুকু বলি এর বেশি দেই, চেষ্টা করি দেয়ার। স্টুডেন্ট বলে যে তোমার চান্স না পাওয়ার কারণ কি, বা তুমি কেন হয় নাই, তুমি কি সাধারণ জ্ঞান বোঝো নাই বা পারো নাই, আমাদের ক্লাস কি ভালো ছিল না? বলে ভাই আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আপনারা যেভাবে দেন হয়তো আমি অন্য কোথাও এভাবে দেখি নাই, আমার হয়তো একটু ল্যাকিংস ছিল। তো আমার যে থিওরি হলো যে ভাই, মানে আমি স্টুডেন্টকে এমন ভাবে পড়াবো, আমার যেটা থিওরি, বিশ্বাস করেন একটু আগে একটা জিনিস দেখে খুব মন খারাপ হলো আমার। আমি এটা মানে সেভাবে আগে কখনো পর্যবেক্ষণ করি নাই, মানে ওই পার্টিকুলার প্লেসে আমার খুব হালিম পছন্দ। হালিম, আমি ক্লাসে ঢোকার আগে আমি হালিম খেয়েছিলাম। আমার বাসার নিচে একজন লোক হালিম বেচে, খুব খুব মজা ওনার হালিম, লাইন ধরে মানুষ ওখান থেকে কেনে। তো আমি 250 টাকার একটা বাটি নিব হালিম, তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়ালাম, দেখছি এই লোকটা গরমের মধ্যে একটা মানে গেঞ্জি পরা, ঘেমে গেছে, এরপরেও মানে চোখে মুখে ঘাম, লাল হয়ে গেছে আগুনের তাপে, এরপরেও সে কাজ করছে। হ্যাঁ সে কাজ করছে। তো তখন আমার কাছে মনে হলো, তো ওনার বাচ্চা কাচ্চাও না কোনো শিক্ষকের কাছে হয়তো পড়ে। তো এই যে তিনি, সাপোজ ধরেন ওনারই ছেলে যদি আমার কাছে বা মেয়ে আমার কাছে 1020 টাকা দিয়ে পড়ে,
এবং আমি যদি ওনার বাচ্চাকে না পড়াই, উনি তো মানে মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা আমাকে দিবেন, অথবা আপনার বাবা যে কষ্ট করে যে টাকাটা দিবে সেটার পরিপূর্ণ মর্যাদাটা যদি আপনি না দেন, এটার হিসাব কবরে গিয়ে দিতে হবে আপনাকে। হ্যাঁ, সত্যি দিতে হবে। আমার কাছে রিয়েলাইজেশন তখন আসলো, হ্যাঁ আজকে আবার রিয়েলাইজেশন আসলো, ঠিক এত পরিশ্রম করে একটা মানুষ, সবার জায়গা থেকে সবাই করে, এরপরে মনে হলো এত পরিশ্রম করে একটা মানুষ, ওনার ছেলে মেয়ে যদি এটা না বোঝে, বা ওনার ছেলে মেয়ে বুঝছে কিন্তু যার কাছে পড়ছে বা যেখানে খরচ করছে সেটা যদি ভালো জায়গা না হয়। তো এটাই আমি বলতে চাই যে আমার যেটা থিওরি ভাই, আমি পড়াইতে চাই হলো, আমি শিক্ষাটাকে খুব এফোর্ডেবল করতে চাই, মানুষের সহজলভ্য করতে চাই, যে এটা সবাই যেন পড়তে পারে। হ্যাঁ, আমার অফলাইন ব্যাচে পড়তে গেলে 6,000 7,000 টাকা লাগে, বা আমি যদি ঢাকার বাইরে ক্লাস নিতে যাই অনেকগুলো টাকা নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় সবার সামর্থ্য থাকেও না। তো যারা অনলাইনে পড়তে যায় তারা যেন একটু কম টাকা দিয়ে অন্তত ভালোভাবে যেন পড়তে পারে, সেই পঞ্চগড় থেকে যেন পড়তে পারে, সেই দিনাজপুর থেকে যেন পড়তে পারে, সেই কক্সবাজার থেকে পড়তে পারে। এটা আমার হচ্ছে মানে আমার নিজের থিওরি। এবং পড়ার পরে আমি মানে যেন অফলাইনে যতটুকু পড়াই এর থেকে বেটার ভাবে যেন এদেরকে আমি এখানে পড়াইতে পারি, এটা হলো আমার থিওরি। এবং যেন বেশিরভাগ স্টুডেন্টকে গ্যাদার করতে পারি। তো জানি না, মানুষ তো এই যে যখন মানুষ ক্লাস নিতে দাঁড়ায় তখন আসলে মানুষ মিথ্যাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। আপনারা চেষ্টা করবেন মিথ্যা কথা না বলা, একই সাথে পরিশ্রম করা। আমি আমার পেইড ব্যাচে আজকে একটা ভিডিও দিয়েছিলাম, একটু 2 মিনিট গল্প করে নেই, গল্প না, এগুলো শিক্ষণীয় গল্প, 2 মিনিট। ওনার নাম হচ্ছে শ্রীকান্ত 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 ভোলা, ভোলা, হ্যাঁ এরকম শ্রীকান্ত ভোলা। ওনাকে নিয়ে মুভিও হয়েছে, মুভি বানানো হয়েছে। এই শ্রীকান্ত ভোলাকে নিয়ে মুভি বানানো হয়েছে, আমি আজকে দেখলাম, হঠাৎ করে এটা দেখলাম। সে দেখতে পাইতো না, সে দেখতে পেত না, তার ভিশন নাই। ভিশন মানে হচ্ছে যে শুধুমাত্র যে চোখে দেখা তা তো না, ভিশন দৃষ্টি আমি বুঝি, কিন্তু আমরা বলি না মানুষের একটা ভিশন থাকে, আলটিমেট গোল থাকে, ভিশন। তো আমাকে আরেকবার রিয়েলাইজেশন আসলো এই শ্রীকান্ত ভোলার এই ভিডিওটা দেখে। দেখতে পায় না, সে ইন্ডিয়াতে সে শিক্ষিকা তাকে ফাইট করে, তাকে সাপোর্ট করে মানে খুব বড় জায়গায় নিয়ে গেছে। এবং এপিজে আব্দুল কালাম স্বয়ং তার পাশে ছিল। সে ভারতে আপনারা জানেন যে আইআইটি আছে, আরো অনেকগুলো ইনস্টিটিউট আছে ইঞ্জিনিয়ারিং, সেখানে সে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। তো একজন শিক্ষক চাইলে একজন শিক্ষার্থীর জন্য অনেক কিছু করতে পারেন, অনেক কিছু। এবং আপনারা আমি যে কতগুলো শিক্ষকের নাম বলবো, আপনারা এখন গিয়ে এখন ইউটিউবে গিয়ে একটা সার্চ দেন নিট এক্সাম। এটা ভারতের সবচেয়ে বড় মানে মেডিকেল এক্সাম, মেডিকেল এক্সাম। আপনারা বাংলাদেশে মেডিকেল পরীক্ষা দেয় কতজন? 1.5 লাখ, কিন্তু ভারতে 24 লক্ষেরও অধিক শিক্ষার্থী এখানে পরীক্ষা দেয়। কম্পিটিশন। তো এটাই বলতে চাই আপনাদেরকে, যে আপনি কি করতেছেন এটার উপর ফোকাস করেন, কোথায় যাইতে চান ফোকাস করেন, এবং একটু ভালো করে প্রিপারেশন নেন। আর যদি কখনো কারো মনে হয় যে অন্য ভাইয়ের সাথে একটু শেয়ার করব, বা ভাই একটু সলিউশন দিতে পারবে, তাহলে আসেন, হেল্প করবে ইনশাআল্লাহ। টার্গেট ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স 2.0 টার্গেট ব্যাচ। আপনি এতদিন যত জিকে ক্লাস করেছেন শুধু একবার ক্লাস করে দেখবেন পেইড ব্যাচে, সব জিকে ক্লাস থেকে ইনশাআল্লাহ বলতে পারি আমি বেস্ট একটা ক্লাস আপনি পাবেন। এতটুকু বলতে, সবাই তো বলে আমার পণ্য বেস্ট, আমিও বলি যে আসেন ক্লাস করেন, দেখেন। আমরা ইনশাল্লাহ আগামীকাল আবার ক্লাস নিব। আমরা আগামীকাল দূরপ্রাচ্য মধ্যপ্রাচ্য আলোচনা করবো ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্য ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।